আসসালামু আলাইকুম। আলোচনা করব হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে, যেটার সাপেক্ষে হচ্ছে আমরা পাবো মৎস্য অধিদপ্তর, পাবো প্রাণী সম্পদ অধিদপ্তর, তারপর হচ্ছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট যেটা BFRI দিয়ে প্রকাশ করা হয়, মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, এগুলো আমরা পাবো। সেগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো প্রথমে আসি হচ্ছে যে স্বাদু পানির মাছ বা অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছ উৎপাদনে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়, আর বদ্ধ জলাশয়ে মাছের চাষের ক্ষেত্রে আমরা হচ্ছে পঞ্চম। আচ্ছা, তারপরে হচ্ছে আসি যে বিশ্বে ইলিশ উৎপাদনের 11টি দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে বর্তমান প্রথম। তো বায়োফ্লেক্স হচ্ছে কি? বায়োফ্লেক্স হচ্ছে একটা মাছ চাষ পদ্ধতি। তো বিশ্বের মোট হচ্ছে ইলিশের প্রায় 86% বাংলাদেশে উৎপন্ন হয়, আর দেশের মোট উৎপাদিত মাছের 12.22% ইলিশ আসে হচ্ছে ইলিশ থেকে আর কি, মাছ আসে হচ্ছে ইলিশ থেকে। মোট দেশের উৎপাদনের ইলিশের অবদান হচ্ছে 1%। ইলিশ উৎপাদনের জেলা হচ্ছে শীর্ষ জেলা হচ্ছে ভোলা। বর্তমান দেশে ইলিশের অভয়াশ্রম আছে হচ্ছে 6টি। ষষ্ঠ অভয়াশ্রম হচ্ছে কালাবদর গজারিয়া ও মেঘনা নদী, বরিশাল। 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটার, এই যে 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ, ছোট ইলিশকে ঝাটকা ইলিশ বলা হয়, যেটা ধরা হচ্ছে নিষিদ্ধ। তার থেকে ছোট ইলিশ ধরা হচ্ছে নিষিদ্ধ। ইলিশ ধরতে ফাঁস জালের আকার নির্ধারণ করা হয় 6.5 সেন্টিমিটার। 21শে জুন 2022 নেত্রকোনার দক্ষিণ বিশুরা ও শরীয়তপুরের নারিয়া উপজেলায় হাল ইশার গ্রামকে ফিশার ভিলেজ ঘোষণা করা হয়। তাহলে হাল ইশার গ্রামকে হচ্ছে কি ফিশার ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়। সম্প্রতি বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI বিজ্ঞানীরা চতুর্থ প্রজন্মের রুই মাছ, যেটা হচ্ছে সুবর্ণ রুই নামে প্রকাশ করা হয়, সেটা উদ্ভাবন করেছেন। তো বিভিন্ন প্রকার হচ্ছে মাছ বিভিন্ন ওয়েতে হচ্ছে ধরা নিষিদ্ধ। সেটা হচ্ছে রুই, কাতলা, মৃগেল, কালবাউস ও ঘনিয়া হচ্ছে 23 সেন্টিমিটারের নিচে হচ্ছে ধরা নিষিদ্ধ, এবং যা ইঞ্চিতে হচ্ছে 9 ইঞ্চি। ইলিশ হচ্ছে কি 25 সেন্টিমিটারের নিচে ধরা নিষিদ্ধ, বা ইঞ্চিতে হচ্ছে কি 10 ইঞ্চি। পাঙ্গাস, সিলন, ভোলা, আইর এবং বোয়াল হচ্ছে কি 30 সেন্টিমিটারের নিচে ধরা নিষিদ্ধ, এবং 12 ইঞ্চির নিচে ধরা হচ্ছে নিষিদ্ধ। আচ্ছা, এরপরে এসে দেশে মোট জিডিপির মাছের মৎস্য খাতের অবদান হচ্ছে 2.38%, এবং কৃষি জিডিপিতে মৎস্য খাতের অবদান প্রায় 1/4। তাহলে মোট জিডিপিতে হচ্ছে 2.38%, এবং কৃষির জমিতে হচ্ছে কৃষির যে জিডিপি সেটাতে হচ্ছে 1/4। আচ্ছা, তারপর আসি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। পানি সম্পদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট যেটা হচ্ছে ফরিদপুরে অবস্থিত, যৌথ নদী কমিশন হচ্ছে 1972 সালে গঠন হয়, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে চাঁদপুরে, মৎস্য প্রশিক্ষণ। আর যদি হচ্ছে নদী গবেষণা তাহলে হচ্ছে ফরিদপুরে। আর যদি হচ্ছে আচ্ছা, এরপর এই মৎস্য অধিদপ্তর অধীনে এটি হচ্ছে প্রতিষ্ঠান, একটা মৎস্য অধিদপ্তরের অধীনে। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট যখন হচ্ছে গবেষণা ইনস্টিটিউট মৎস্য নিয়ে গবেষণার কথা বলবে, তখন সেটা আমাদের চলে যাবে হচ্ছে ময়মনসিংহে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ময়মনসিংহে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার যে ইউনিভার্সিটি আছে তার পাশে এটা হচ্ছে অবস্থিত। এরপর সে বাংলাদেশে মোট 5টি গবেষণা কেন্দ্র আছে, আর 5টা হচ্ছে উপকেন্দ্র আছে। তার মধ্যে আমাদের স্বাদু পানিরটা মনে রাখলে হবে। স্বাদু পানিরটা হচ্ছে গিয়ে ময়মনসিংহে। আর সামুদ্রিক মৎস্য যেটা সেটা হচ্ছে কক্সবাজার, অবশ্যই যেহেতু কক্সবাজারে সমুদ্র আছে। আর চিংড়ি গবেষণার ইনস্টিটিউট হচ্ছে বাগেরহাটে, এটুকু মনে রাখলেই চলবে। আচ্ছা, এরপরে সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম হচ্ছে হাইলাওর। যে অভয়াশ্রম যে আছে মৎস্য ইলিশের আমরা দেখছি হচ্ছে কি 6টা আছে। আর তো সরকারের দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার, যেটা হচ্ছে আমরা কি বলে হাওর, হাইল হাওর। তাহলে হাইল হাওরটা কোথায় আছে? মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বাগদা চিংড়ি রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় হচ্ছে 80-র দশকে, যে চিংড়ি সম্পদকে আমরা হচ্ছে হোয়াইট গোল্ড নামে পরিচিত। স্বাদু পানিতে চাষ হয় গলদা চিংড়ি, আর লোনা পানিতে চাষ হয় বাগদা চিংড়ি, ব্ল্যাক টাইগার নামে পরিচিত। তাহলে এই যে বাগদা যে চিংড়িটা সেটাকে আমরা বলবো কি ব্ল্যাক টাইগার। সুন্দরবনের দক্ষিণে অবস্থিত হচ্ছে দুবলার চর, দক্ষিণে অবস্থিত হচ্ছে কি দুবলার চর। মাছ ও শুটকির জন্য কিন্তু দুবলার চর হচ্ছে খুবই 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 হচ্ছে জনপ্রিয় দুবলার চর। তাহলে দুবলার চর কোথায়? সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। আচ্ছা, সোনাদিয়া দ্বীপ
বিখ্যাত হচ্ছে সামুদ্রিক মাছ শিকারের জন্য হচ্ছে সোনা, যেহেতু সোনা আর সামুদ্রিক এটা একটা মিল আছে। বাংলাদেশের কুয়েত বলা হয় খুলনা অঞ্চলকে। দেশের মিউজিয়াম অ্যান্ড বায়োডাইভার্সিটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। এরপরে আসি হচ্ছে প্রাণী সম্পদ। বাংলাদেশ লিভারস্টক রিসার্চ ইনস্টিটিউট BLRI প্রতিষ্ঠিত হয় 1984 সালে। এটার স্থান হচ্ছে ঢাকা সাভারে। এরপর দেশের মোট জিডিপিতে প্রাণী সম্পদ খাতের অবদান হচ্ছে 1.80%, যেটা অর্থনৈতিক সমীক্ষা 2024, এখনও 25টা আসেনি। বাংলাদেশ গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল হয় হচ্ছে 5 মে 1995 সালে। বর্তমানে চলনবিল সংলগ্ন সিরাজগঞ্জ, শাহজাদপুর, নাটোর ও পাবনা হাইলাহাওর পাহাড় অঞ্চল এবং নতুন জেগে ওঠা চরাঞ্চলে স্থায়ী ও অস্থায়ী গোচরণের জন্য বাথান দেখতে পাওয়া যায়। এখন বাথান জিনিসটা কি? বাথান হচ্ছে যেইখানে আপনি হচ্ছে পশু পাখি হচ্ছে রেখে আপনি তাদের পরিচর্যা করতে পারবেন, ঠিক আছে, রক্ষণাবেক্ষণ করতে পারবেন, সেটাকে বলা হয় বাথান। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে যে আমাদের এই যে বাথানগুলো কোথায় কোথায় আছে। কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামার হচ্ছে সাভারে। তারপরে সরকারি মহিষ প্রজনন কেন্দ্র হচ্ছে ফকিরহাট বাগেরহাটে। ছাগল প্রজনন কেন্দ্র হচ্ছে টিলাগড় সিলেটে। সরকারি কুমির প্রজনন হচ্ছে করমজল সুন্দরবনে। আর হরিণ প্রজনন হচ্ছে চকরিয়া কক্সবাজার, অবশ্যই যেহেতু এখানে হচ্ছে ঝাড় জঙ্গল আছে আর কি, ঠিক আছে। বেসরকারি কুমির খামার দরকার হয় না ভালুকা ময়মনসিংহ। প্রথম প্রজাপতি পার্ক দরকার হয় না। দেশের প্রথম গাধা প্রতিপালন কেন্দ্র হচ্ছে রাঙ্গামাটিতে। দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র অবস্থিত হচ্ছে করমজল সুন্দরবনে, যেটা হচ্ছে 2002 সালে করা হয়। দক্ষিণ এশিয়ার প্রথম ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটা 2004 সালে প্রতিষ্ঠিত। দেশের প্রথম পোষা প্রাণীর হাসপাতাল হচ্ছে ঢাকার পূর্বাঞ্চলে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যেটাকে সিভাসও বলা হয়, তার উদ্যোগে কী হয়, দেশের প্রথম পোষা প্রাণীর হাসপাতাল হয়, যেটা ঢাকার পূর্বাঞ্চলে। ভারত বিভাগের এটা দরকার আছে। ভারত বিভাগের পূর্বে দেশি গরু উন্নয়নের জন্য যে বাইরে থেকে যে দেশি গরু আনে, সেটা হচ্ছে ব্রিটিশ একজন নাগরিক, তার নাম হচ্ছে লিনলিথ গো। বিশ্বে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া পরিচিত হচ্ছে কুষ্টিয়া গ্রেড নামে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ অঞ্চলে এই ছাগলের বেশি উৎপাদন হয়। রাজকাঁকড়া হচ্ছে বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম বলা হয়। বাংলাদেশের অতিথি পাখি আসে হচ্ছে সাইবেরিয়া থেকে। এই হচ্ছে ব্যাপার। এরপরে আসি হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে আছে পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন শিল্প কর্পোরেশন, মতিঝিল, ঢাকা। বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত 16 শহর চট্টগ্রামে, যেটা প্রতিষ্ঠা হয় 1955 সালে। অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এরপর আসি বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি হচ্ছে সুন্দরবন। যদি একক বলা হয় তাহলে হচ্ছে কি সুন্দরবন, আর অঞ্চল হিসাবে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। জেলা হিসাবে কিন্তু আবার হচ্ছে বাঘেরহাট অঞ্চল। আর চিরহরিৎ বনাঞ্চল বলা হয়েছে পার্বত্য বনাঞ্চলকে। এখন চিরহরিৎ বলতে কি সারা বছর যেটার হচ্ছে গাছের পাতা সবুজ থাকবে, সেটাই হচ্ছে চিরহরিৎ। তো সেটা পাওয়া যায় কোথায়? পার্বত্য অঞ্চলগুলোতে। এখন পার্বত্য অঞ্চল কোনগুলা? যেমন আপনার হচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এই পাশে, আর হচ্ছে সিলেটের কিছু অঞ্চল। এই পরিবেশ ও বন মন্ত্রণালয়ে গঠিত হচ্ছে 1989 সালে। 2018 সালে নামকরণ পরিবর্তন করা হয় কি? নামকরণ পরিবর্তন করা হয় যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এরপরে আসি বাংলাদেশে বনভূমির শ্রেণীবিভাগ। বৃক্ষরাজি যে ভূমিতে সমারোহ ঘটায় তাকে বনভূমি বলে। বনভূমি কাকে বলে সেটা আমাদের প্রয়োজন নাই। আর হচ্ছে বনভূমি, একটা দেশের হচ্ছে বনভূমি প্রয়োজন হচ্ছে 25%, কিন্তু বাংলাদেশের আছে কি 15.58%, যেটা বাংলাদেশের হিসাবে, কিন্তু জাতিসংঘের হিসাবে আছে কি 14.1%। দেশে মোট বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ আছে, মানে বৃক্ষ দ্বারা আছে, সেটা হচ্ছে 22.37%, যেটা হচ্ছে 2024-25 অর্থ বছরে আমাদের জানাই ছিল। বাংলাদেশের বন এলাকাকে মোট 4টি ভাগে ভাগ করা হয়। এই 4টি কি দরকার হয় না, তাও বলি। চট্টগ্রাম, সিলেট, সুন্দরবন এবং ঢাকা ও টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলের বনভূমিকে
তাহলে বন এলাকাকে মোট 4টা অঞ্চলে বিভক্ত করা হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি হচ্ছে কি 35টি জেলার মধ্যে আছে। তার মধ্যে বাংলাদেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে হচ্ছে 60টি জেলার, এবং 28টি জেলায় রাষ্ট্রীয় কোনো বনভূমি হচ্ছে নেই। তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি রয়েছে হচ্ছে 35টা জেলায়। আচ্ছা, তারপরে আসি ক্রান্তীয় চিরহরিৎ এবং হচ্ছে পত্রপতনশীল, যেটা এর আগে আলোচনা করা হয়েছে। ক্রান্তীয় চিরহরিৎ চিরছবির, অর্থাৎ সবসময় যেটা হচ্ছে সবুজ থাকবে সেটাই হচ্ছে আমাদের কি চিরহরিৎ। সেগুলো কোথায়? ওই যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং সিলেটের হচ্ছে কিছু অঞ্চল। আচ্ছা, এরপরে আসি, আচ্ছা এইখানে হচ্ছে উৎপন্ন হয় কি কি? বাঁশ আর বেত জাতীয়। তারপরে চাপালিশ, ময়না, এই যে চাপালিশ, ময়না, তেলঝুর, মেহপানি, জারুল, এইসব গাছগুলো হচ্ছে কি এই ক্রান্তীয় চিরহরিতে থাকে। আচ্ছা, ক্রান্তীয় পাতা ঝরা মানে হচ্ছে একটা সময়, অর্থাৎ শীতকালে হচ্ছে পাতা ঝরে যায় এবং আবার হচ্ছে নতুন পাতা জন্মায়, সেগুলোকে বলা হয় ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য, যেটা আমরা হচ্ছে সংক্ষেপে বলতে পারি শালবন। ঠিক আছে, শালবন কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে এই যে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলার কিছু কিছু অঞ্চলে। তার মধ্যে সবথেকে পাওয়া যায় ময়মনসিংহ এবং টাঙ্গাইলের মধুপুরে, এবং গাজীপুরের হচ্ছে কি ভাওয়ালগড়ে আমরা হচ্ছে কি সবথেকে বেশি শালবন গাছ পেয়ে থাকি। আচ্ছা, শাল পেয়ে যাই। আচ্ছা, এই ক্রান্তীয় পাতাঝরা কী কী গাছ হতে পারে? করই গাছ হতে পারে, হিজল গাছ হতে পারে, বহেরা গাছ হতে পারে, হরিতকি, কাঁঠাল, নিম, এইসব গাছগুলো হতে পারে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে এরপরে আসি স্রোতস, ম্যানগ্রোভ বা গরান বনভূমি, যেগুলো হচ্ছে আমরা কোথায় পাই? যে স্রোতস, ম্যানগ্রোভ, অর্থাৎ ম্যানগ্রোভ যে আমাদের বন আছে, যে সুন্দরবন আছে, সেই সুন্দরবনে আমরা এইসব পেয়ে থাকি, যে খুলনা, নোয়াখালী এবং চট্টগ্রামে পাওয়া যায়। সেগুলো কী কী গাছ? সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দল, কেওড়া, বইন, গরান, এইসব গাছ আর কি। তো বাংলাদেশের মোট হচ্ছে 4192 কিলোমিটার হচ্ছে কি স্রোতস বনভূমি রয়েছে আর কি। আচ্ছা, এরপরে আসি আমরা এরপরে আসি সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম টাইডাল বন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কথা কিন্তু, টাইডাল বন, সেটা হচ্ছে আমাদের কি সুন্দরবন। তো সুন্দরবনের আরও কিন্তু নাম আছে, সেটা হচ্ছে কি বাদাবন, তারপরে গরান বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি, স্রোতস বনভূমি, উপকূলীয় বন নামে পরিচিত। বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ, যদি বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ, তাহলে হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার, এটা জানি। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশে আছে কি 6,017, এবং হচ্ছে ভারতে আছে কত? তাহলে বাকিটুকু ভারতে আছে, অর্থাৎ আমরা বলতে পারি 62% হচ্ছে বাংলাদেশে, আর বাকি 38% হচ্ছে কি ভারতে। তাহলে আমাদের কিলোমিটার অনুযায়ী 6,017 বর্গ কিলোমিটার, আর যদি মাইল অনুযায়ী হয় তাহলে 2400 বর্গ মাইল। আচ্ছা, ম্যানগ্রোভ হলো উপকূলীয় বন। ম্যানগ্রোভ হচ্ছে কি উপকূলীয় বন। বাংলাদেশে একমাত্র উপকূলীয় বন হচ্ছে সুন্দরবন। সুন্দরবন, সাতক্ষীরা, পাটুলি, এগুলো মোট হচ্ছে কি 5টা জেলা মিলিয়ে আমাদের কি আছে? এই সুন্দরবন আছে। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী। আচ্ছা, সুন্দরবনের বাঘ যে গণনা করা হয় সেটা বলা হয় পিকমার্ক। পিকমার্কের মাধ্যমে হচ্ছে কি বাঘ গণনা করা হয়। বর্তমান সেটা হচ্ছে কি পিকমার্কের বদলে ক্যামেরাটার, অর্থাৎ ক্যামেরা লাগাই দিয়ে অর্থাৎ গণনা করা হয় যে কতগুলো বাঘ আছে। পদ্ধতিতে করা হয় যে ক্যামেরা পদ্ধতি, হিরন পয়েন্ট, তারপরে এই যে হিরন পয়েন্ট, কটকা ও অলিক দ্বীপকে সুন্দরবন অভয়ারণ্য বলা হয়। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, কারণ ওই অঞ্চলটাই তো হচ্ছে মূলত বদ্বীপ। সুন্দরবনের পূর্বে অবস্থিত হচ্ছে বালেশ্বরী নদী, এবং পশ্চিমে অবস্থিত হচ্ছে রায়মঙ্গল ও হারিয়াভাঙ্গা হচ্ছে নদী। 1992 সালে 21শে মে সুন্দরবনকে দেশের প্রথম রামসার অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়, আর 1997 সালে ওয়ার্ল্ড হেরিটেজ হচ্ছে সুন্দরবনকে একটা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে কি 798তম হিসাবে। আচ্ছা, এরপরে আসি যে 16ই এপ্রিল 2023 দেশের 25তম বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। বাইশারি, এই যে ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য, রামু, কক্সবাজার। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় আধা চিরহরিৎ বনভূমি অন্তর্গত, এই যে লাউয়াছড়া। আচ্ছা, 1909 সালে দরকার হয় না। আচ্ছা, অন্যান্য হচ্ছে দেশে কৃষি খাতের অবস্থা অবদান সন্ধানের প্রতি 10 বছর পর পর আমাদের কি হয়? কৃষি শুমারি হয়। যেমন আদমশুমারি হয়, মানুষের শুমারি হয়, যেমন কৃষিরও শুমারি হয়। এ পর্যন্ত কৃষি শুমারি হয়েছে মোট কয়টা? 6টা। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর হয়েছে কি 5টা। সেগুলো কি কি? 1960, 77, 83 থেকে 84, 1996, 2008, এবং ষষ্ঠ যেটা সর্বশেষ সেটা হচ্ছে 2019। এই 2019 থেকে আমাদের জানতে হবে। তো সেটা কৃষি জমিতে
47.48% লোকজন কাজকর্ম করে, তার মানে সব থেকে বেশি কাজকর্ম করে কোথায়, কৃষি জমিতে বা কৃষি যে হচ্ছে, হ্যাঁ কৃষিকাজে, এটা বলে দিতে পারি ডিরেক্টলি। আচ্ছা, এরপর যে সর্বশেষ জাতীয় কৃষি নীতি প্রণীত হয় 2018 সালে। এই 2018 সাল অনুযায়ী আমাদের সব কিছু করা হয়। জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি প্রণীত হয় 2020 সালে। এটা বেশি একটা প্রয়োজন। জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ, অর্থাৎ বিভিন্ন প্রকার যন্ত্রতন্ত্র হচ্ছে কী রকম যন্ত্র ব্যবহার হবে না হবে সেটার জন্য হচ্ছে একটা নীতিমালা প্রণীত হয়, সেটা হচ্ছে 2020 সালে। জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। আচ্ছা, এই হলো ব্যাপার। এরপরে চলে আসি আমরা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম জাতীয় বননীতি, এগুলোর দরকার নাই। আচ্ছা, জাতীয় বৃক্ষ মেলা চালু হয় 1994 সালে। আচ্ছা, এরপর হচ্ছে স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইটো হরমোন ইনডিউসার, আবিষ্কার করেন বাংলাদেশের বিজ্ঞানী আব্দুল খালেক। আচ্ছা, ওগুলো দরকার নাই। যে কৃষক জমিতে চাষ করে কেবল, অর্থাৎ প্রান্তিক কৃষক কারা, যারা হচ্ছে চাষ করে খরচ করে সব কিছু দিয়ে উৎপাদন করে আবার সেটা বিক্রি করে, সেটাই হচ্ছে প্রান্তিক কৃষক, মানে যারা একদম সব থেকে নিচের লেভেলে থাকে। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে বায়ুর নাইট্রোজেন, উর্বরতা বৃদ্ধিতে হচ্ছে কি নাইট্রোজেন, বাতাসে নাইট্রোজেনে মাটির উর্বরতা বৃদ্ধি করে। মাটির উর্বরতা বৃদ্ধি হলে তো আপনার কি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পাবে। তো উদ্ভিদের বৃদ্ধির জন্য আমাদের কোন সার দিতে হবে, নাইট্রোজেন সার দিতে হবে। এরপরে আসে হচ্ছে ইউরিয়া সার উৎপাদনে করার প্রধান কাঁচামাল হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। ফসলের মূল বৃদ্ধির জন্য অপরিহার্য হচ্ছে কি ফসফরাস সার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ফসলের যদি মূল বৃদ্ধি হয় তাহলে ফসফরাস সার, আর যদি হচ্ছে ডিরেক্ট ফসলটাই বৃদ্ধি হয়, উদ্ভিদটাই বৃদ্ধি, তাহলে হচ্ছে নাইট্রোজেন সার। এরপর হচ্ছে পরিবেশবাদী কিছু হচ্ছে সংস্থা, তার মধ্যে হচ্ছে বেলা অন্যতম, কারণ বর্তমান যে আমাদের উপদেষ্টা আছে সৈয়দ রিজওয়ানা, এই সৈয়দ রিজওয়ানা হাসান হচ্ছে আমাদের কি বেলার চেয়ারম্যান ছিল, নির্বাহী প্রধান ছিলেন। আচ্ছা, বেলা হচ্ছে কি বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ আপনি কোনো কিছু কাজ করলে আপনাকে হচ্ছে এই বেলা ধরে ফেলবে। আপনি হচ্ছে শাল গাছ কাটলে আপনার কিন্তু এই বেলা ধরে ফেলবে। এই বেলা হচ্ছে 1993 সালে প্রতিষ্ঠিত হয়, যাদের মূল উদ্দেশ্য বা থিম হচ্ছে এনভায়রনমেন্টাল জাস্টিস। জুন 2003 সালে এটি ইউনাইটেড নেশন, অর্থাৎ ইউনেপ, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম থেকে হচ্ছে কি একটা পুরস্কার পায় 2003 সালে। দেশের পরিবেশ রক্ষা ও সংরক্ষণ অসামান্য অবদানের জন্য প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসানকে 2009 সালে কী হচ্ছে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা 2012 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়। আচ্ছা, বাপা হচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, যেটা 2000 সালে গঠিত হয়। তারপর হচ্ছে পরিবেশ বাঁচাও আন্দোলন। তারপর হচ্ছে BEMF হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স। এটা হচ্ছে বাংলাদেশ জিআই পণ্য হচ্ছে কি আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টির মাধ্যমে আপনি যেই হচ্ছে জিনিসটা আবিষ্কার করছেন সেটাকে মূলত জিআই হিসাবে ধরা হয়। অর্থাৎ একটা জায়গার দীর্ঘদিন যাবৎ একটা পণ্য বিখ্যাত হলে সেই পণ্যটাকে আমাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই জিআই পণ্য এই পর্যন্ত, দরকার নেই, এখন আপডেটটা জানিয়ে নেবেন সবসময়। যেটা হচ্ছে আন্তর্জাতিক লেখক সত্ত্ব বিষয়ক সংস্থা উইপো, এই উইপো আবার কিন্তু হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এই উইপো হচ্ছে এই জিআই পণ্যের তালিকাটা দেয় আর কি, মানে আপনার হচ্ছে প্যাটেন্ট করে দেয় যে এটা ওই জায়গার হচ্ছে স্থানীয় জিনিস, এটা আপনি হচ্ছে চাইলে আপনার নামে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, যেটা 2016 সাল থেকে দেয়া শুরু করা হয়, সেটা দেয় হচ্ছে মূলত শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের। তো সেটা হচ্ছে দেয় কি জিআই পণ্য আইন পাস হয় 2013 সালে, আর জিআই বিধিমালা জারি করা হয় 2015 সালে। প্রথম হচ্ছে আমাদের কি জামদানি শাড়ি। এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।